কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো এতটা কাছ থেকে এই চ্যানেলেই কিন্তু সম্ভব। আর এখানেই কিন্তু সেই হিরে রত্ন সমস্ত কিছু ইতিহাস আমার মনে হয় না আমার নতুন করে বলতে হবে। আর এটা আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো গান্ধীজির ছবি। চালার দুর্গা প্রতিমা রয়েছে দেখুন, এই মুখেরও কিন্তু একটি আলাদাই ঐতিহ্য রয়েছে এই কৃষ্ণনগরে। চেষ্টা করেছি অনেক খোলার, কিন্তু যদি খুলতে পারতাম তাহলে হয়তো মায়ের আশীর্বাদ ছিল, তাই হয়তো মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারছি। আগে পশু বলি ছিল, এখন পশু বলি মোটামুটি এখানে দেবী ঘোড়সওয়া ঘোড়ায় চড়ে আগেকার দিনে রাজারা যুদ্ধে যেত। তাই জন্য একটা ফলস আরোপ লাগিয়ে 12 লক্ষ টাকা তখনকার দিনে শুক্ল পক্ষে নবমী তিথিতে পূর্বাহ্ন, মধ্যাহ্ন এবং অপরাহ্ন এই রূপে পুজো করো, দুর্গার মাকেই পুজো করবে। নদিয়ার বুকে যেহেতু রাজার বাড়ি রয়েছে, রাজবাড়ি রয়েছে, তারা কি আপনাকে একটা কথা বুঝতে হবে, এটা আমাদের বসত বাড়ি। খাটি সোনা ছাড়িয়া যে নেয় নতুন সোনা, সেজন সোনা চেনে না। কৃষ্ণনগর স্টেশন থেকে বেলডাঙ্গা হয়ে আনন্দময়ী তলা হয়ে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। এই পথ আমাদের চেনা ছিল, যার কারণে টোটোওয়ালা আমাদের কাছ থেকে 15 টাকা ভাড়া নিয়েছে। আর যদি আপনারা শুধু রাজবাড়ি বলেন তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে ভাড়া নিতে পারে 50 টাকা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর রাজবাড়ির একদম প্রধান গেটে। বিশেষ কয়েকটি দিনেই কিন্তু সেই গেট ওপেন করা হয়। তো আজ যেহেতু জগদ্ধাত্রী পুজো, তো সেই উপলক্ষেই কিন্তু এই রাজবাড়ির ঠাকুর দালানটি খোলা রয়েছে এবং এই ঠাকুর দালানেই কিন্তু জগদ্ধাত্রী পুজোও হয় এবং দুর্গাপুজোর টাইমে কিন্তু দুর্গাপূজাও হয়। এবং তার ভেতরে বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিসও কিন্তু রয়েছে, অনেক পুরনো জিনিস। তো চলুন সমস্ত কিছু আপনাদের খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। আর এখন প্রায় 1টা বাজে দুপুর, মানুষের সমাগম দেখুন এই রাজবাড়িতে। রাজবাড়ির দালানে আপনারা ঠিক এই দিক দিয়ে ঢুকবে দেখুন। এইখান থেকেই কিন্তু বহু বছর আগে রাজা কৃষ্ণচন্দ্র হাঁটাহাঁটি করতেন। আর এটা পুরো ঠাকুর দালান। এই ওপরে দেখতে পাচ্ছেন পুরনো ঝাড়বাতি রয়েছে, ওপরটা একটু উঠে দেখাই আপনাদের। মানে এগুলো সব পুরনো ঐতিহ্য কিন্তু বহন করে আসছে এখনও এই নদিয়া জেলায়। তো ঠাকুর দালানে যাওয়ার রাস্তা কিন্তু এই দিকটা দিয়েই। তো এখান থেকে অনেক মানুষই দেখুন ঠাকুর দালানের দিকে যাচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী মায়ের পুজো হয়। এবং এই গলি ধরে হাঁটলে একটা আলাদাই অনুভূতি হবে। এই যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছেন, এই ঝাড়বাতিগুলো কিন্তু সেই পুরনো আমল থেকে এখনও রয়ে গেছে। ঠাকুর দালানে ঢুকেই দেখুন এই যে এগুলো হচ্ছে গিয়ে পুরনো পাখা। এবং এখানে কিছু ঝাড়বাতি কিন্তু মানে লাইন বোধহয় নেই, নষ্ট হয়ে রয়েছে, কিন্তু এ পাশে দেখুন কি সুন্দর ঝাড়বাতি জ্বলছে। এখন এখানে আরও ঝাড়বাতি রয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। দালানের ভিতরে প্রবেশ করে যেটা সব থেকে বেশি আমার চোখে লাগলো বা দৃষ্টি আকর্ষণ করলো, সেটা হচ্ছে গিয়ে এই দালানের সাইডে অ্যান্টিক জিনিসপত্রে কিন্তু ভর্তি। তো সেই সমস্ত জিনিস আমি ছোট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক কিছুই হয়তো আমি জানি না। যদি কৃষ্ণনগরে বাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে সেই জিনিসগুলোর ব্যাপারে জানাতে পারেন। এবং আমরা যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে সেটা নক করবেন এবং জানাবেন কমেন্টসের মাধ্যমে। তো ঠাকুর দালানে ঢোকার মুখেই বাঁদিকে কিন্তু কিছু জিনিসপত্র রয়েছে, যেগুলো কাচের ভেতরেই কিন্তু রয়েছে। তো সবার প্রথমে ওই যে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটা সিংহাসন। সিংহাসনের উপরে জগন্নাথ দেবের একটা মুখ রয়েছে এবং এখানেও অনেক ছবি রয়েছে। ছবি আমার ঠিক জানা নেই কোনটা কার ছবি, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। এবং ওপরেও কিন্তু খুব সুন্দর অ্যান্টিক পিস রয়েছে, যেগুলো ওই যে টেলিফোন, অনেক পুরনো 90s 80s আমলের কিন্তু টেলিফোন রয়েছে। এবং এখানেও কিন্তু কিছু টেলিফোন রয়েছে, খুব পুরনো কিন্তু এই টেলিফোনগুলো। এবং রেডিও রয়েছে, দেখুন ওই যে রেডিও রয়েছে, এখানে কিছু ঘড়ি রয়েছে এবং ছবিও রয়েছে। আর এটা আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো গান্ধীজির ছবি, গান্ধীজি নয়, এটা বোধহয় রাজার ছোটোবেলায় সে পইতে নেওয়া হয়, সে পইতের ছবি। এখানে কিন্তু এই যে কাপ প্লেট রয়েছে দেখতে পাচ্ছেন, কাপগুলো কিন্তু অনেকটাই ছোট, তার মানে বোঝা যাচ্ছে যে রাজা কৃষ্ণচন্দ্র বা রাজবাড়ির লোকেরা অল্প অল্প করে বোধহয় চা খেত। আর এই যে লকার দেখতে পাচ্ছেন, কত বড় লকার, এখানেই কিন্তু সেই হিরে রত্ন সমস্ত কিছুই রাখা হতো। আচ্ছা কিছু আছে অনেকগুলো। এ দাদা বলছে যে এখানে নাকি হিরে পেয়েছে, কোথায় দেখি পাওয়া যায় নাকি। বস্তার ভেতরে কিন্তু অনেক হিরে রয়েছে এবং লকারটা খোলা গেলে বোধহয় অনেক হিরে পাওয়া যেত। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পুরনো দিনের সেই জুতো, কিছু লকারের চাবিও রয়েছে, কিছু পশু পাখির বোধহয় দাঁতও রয়েছে, ছোট ছোট নোটও রয়েছে, ও নথিও রয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু হাতে লেখা, রাজার হাতে লেখা সমস্ত টুকরো চিরকুট। ছবিকার কে জানে। এখানে
কয়েন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখা গেল যে এই কৃষ্ণনগরে কিন্তু আগ্রার যে তাজমহল, সেই তাজমহলের ছবিও রয়েছে একটি সিন্ধুকে, অর্থাৎ ওখান থেকেও বোধহয় কোনো গিফট এসেছিলো। তো যাই হোক, এটাও আমি এখানে এসে দেখতে পেলাম। আর এখানে একটা সরস্বতী ঠাকুর রয়েছে, এটার বিষয়ে আমি ঠিক জানি না। আর সরস্বতী ঠাকুরের অপোজিটে এটা ঢাকা রয়েছে, এর ভেতরে নাকি 8 চালার দুর্গা প্রতিমা রয়েছে, দেখুন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি দেখলাম, যেটা জগদ্ধাত্রীর প্রতিমাতেও আপনারা দেখতে পারবেন, ঘোড়ার মুখ। অ্যাকচুয়ালি এখানে একটা সিংহ থাকার কথা, তাই তো? সিংহের জায়গায় কিন্তু ঘোড়া, এবং ঘোড়ার হাতটা দেখুন, ঘোড়ার হাত কিন্তু খুব টাইপের হয়, তো সেটা নয়, মানুষের হাত। এবং জগদ্ধাত্রী মায়ের ওখানেও কিন্তু মানুষের হাত এবং পা দিয়েই ঘোড়া তৈরি। তো এখানে ঘোড়ার ছবি, এ বিষয়ে আমার ঠিক জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে সেই ইনফরমেশনটা আমাকে দেবেন। এই মুখেরও কিন্তু একটি আলাদাই ঐতিহ্য রয়েছে এই কৃষ্ণনগরে। এবং জগদ্ধাত্রী ঠাকুরেরও কিন্তু মুখ দেখতে পাবেন আপনারা ঠিক এইরকম প্যাটার্নেই। হ্যাঁ, মুখগুলো ঠিক এরকম টানা টানা, হ্যাঁ, মুখটা ঠিক এরকম প্যাটার্নের। আচ্ছা, প্যাটার্নটা কিন্তু এটাই আর কি কৃষ্ণনগরের আলাদা একটা ঐতিহ্য বহন করে আসছে। এই কিছু কিছু লকার আছে যেগুলো বন্ধ হয়ে আছে, আমার মনে হচ্ছে এই লকারে বোধহয় অনেক ধনরত্ন রয়েছে। তো চেষ্টা করেছি অনেক খোলার, কিন্তু যদি খুলতে পারতাম তাহলে হয়তো এর ভেতর থেকে মূল্যবান রত্ন আমি বার করতে পারতাম। আর যেগুলো খোলা আছে তার ভেতরে কিছুই নেই, সব চুরি হয়ে গেছে। দেখুন এর ভেতর, বাবা, এটাও জাম হয়ে আছে, এ খুলছে না, টেবিল নড়ে যাচ্ছে তবুও খুলছে না। এগুলো খোলা যাচ্ছে, ও এগুলো পুরো ফাঁকা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব নিয়ে চলে গেছে। মাকড়সার জাল রয়েছে আর সমস্ত ধনরত্ন চুরি করে নিয়ে চলে গেছে। একটা ইউনিক জিনিস দেখতে পারলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে মাটির পটগুলো, এগুলো কিন্তু সুদূর চীন থেকে এসছে, এবং এতে হয়তো কোনো গিফট রাজামশাইকে দেওয়া হয়েছিল। দুটো পট রয়েছে, এবং এখানে আরেকটা সুন্দর জিনিস দেখুন, দাবার কোট। এই জিনিসটা আশা করি চীন থেকে এসছে। তো অনেক অ্যান্টিক জিনিস তো আপনাদের দেখালাম, এবার চলুন মেন জিনিসে যাই, যেটা হচ্ছে গিয়ে এখানকার জগদ্ধাত্রী প্রতিমা। জগদ্ধাত্রী প্রতিমা দেখার আগে আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে গিয়ে এই প্রতিমা কাঠামো। এই কাঠামোটা কিন্তু দুর্গা প্রতিমার। এই দালানের ভেতরেই কিন্তু দুর্গা পুজোর টাইমে দুর্গা মায়েরও আরাধনা করা হয়, এবং সামনে রয়েছে দুর্গা প্রতিমার কাঠামো, এবং এই দুর্গা প্রতিমার কাঠামোর পেছনেই কিন্তু মা জগদ্ধাত্রীর আরাধনা করা হয়। ওই যে দেখতে পাচ্ছেন মা জগদ্ধাত্রীর প্রতিমা, ছোট্ট করেই একটা প্রতিমা তারা পুজো করে, কিন্তু সেই প্রতিমার বৈশিষ্ট্য কিন্তু একটু আলাদা ধরনের। তো চলুন সামনে থেকে যদি পারি আপনাদের দেখানোর চেষ্টা করি সেই প্রতিমার বৈশিষ্ট্য। মায়ের আশীর্বাদ ছিল তাই হয়তো মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারছি। তো এক কাকুকে বললাম, তো সেই কাকুই আমাকে ব্যবস্থা করে দিল। তো চলুন এখানকার পুরোহিতদের কাছ থেকে জেনে নিই মায়ের আসল বৈশিষ্ট্য। তো আমরা প্রতিমার সামনে যাই এবং সমস্ত কিছু নিজের চোখে দেখে নেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে সেই মাতৃ প্রতিমা, যার একটি আলাদাই বৈশিষ্ট্য বহন করে আসছে বছরের পর বছর ধরে। সৌভাগ্য ছিল, যার কারণে আমি এই মুহূর্তে কিন্তু প্রতিমার একদম সামনে দাঁড়িয়ে রয়েছি এবং সমস্তটা আপনাদের দেখানোরও কিন্তু চেষ্টা করছি। তো এই মুহূর্তে কিন্তু মায়ের ভোগ নিবেদন হচ্ছে, যার কারণে সামনেটা এরকম কাপড় দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে।
দেখতেই পাচ্ছেন মায়ের বৈশিষ্ট্য, মায়ের চোখটা কিন্তু খুব টানা টানা এবং মা কিন্তু ঘোড়ার ওপরে বসে আছে। অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী প্রতিমার সামনে, জগদ্ধাত্রী প্রতিমার বাহন কিন্তু আমরা জানি সিংহ, কিন্তু সিংহের পরিবর্তে রয়েছে ঘোড়া এবং ঘোড়ার হাত এবং পা দেখুন পুরো মানুষের হাতের ও পায়ের মতোই কিন্তু সম্পূর্ণটা। এই সমস্ত কিছুর তথ্যই আমি কিন্তু এখানকার ব্রাহ্মণের কাছ থেকে জেনে নেব। তো ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি সমস্ত তথ্যই আমি আপনাদের খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমাদের সামনে পেয়ে গেছি এই পুজোরই আরেকজন বিশিষ্ট ব্যক্তি, তিনি কিন্তু এই পুজোর বলিও দেন। তো তাকে পেয়ে গেছি এবং তার মুখ থেকে শুনে নেব এই বলির প্রথাটার ব্যাপারে। আচ্ছা, প্রথমে আপনাকে নমস্কার জানাই, আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম রবিশঙ্কর দত্ত, পেশায় আমি শিক্ষকতা করি। আচ্ছা, আর এই পুজো এইসব পুজো, ধর্ম, উৎসব এসব নিয়ে নাড়াঘাটা করি। বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেলও লিখেছি এবং এসবের নিয়েই একটু আমার চারণা আছে। আচ্ছা, তো এই পুজোতে আগে তো বলি হতো, যেটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। না, আগে পশু বলি ছিল, এখন পশু বলি মোটামুটি সর্বত্রই বন্ধ হয়ে গেছে। খুব কম জায়গাতে এটা প্রথাটা রয়েছে, সর্বত্রই এখন ওই বলির সিম্বলিক হিসাবে ওই আখ, কলা, চাল কুমড়ো এগুলোই বলি হয়। এগুলো এখনও চলে আসছে এখানে। হ্যাঁ। আচ্ছা, আর একটু পরেই আপনার হাত দিয়ে আর কি সেই জিনিসটা আর কি হবে। তো এই পুজোর ব্যাপারে যদি কিছু দু চারটে কথা বলেন। ব্যাপার হচ্ছে এখন অন্যান্য প্রতিমার সঙ্গে এই প্রতিমার একটু আলাদা রকম রয়েছে। এখানে দেবী ঘোড়সওয়ার, মানে যেমন ঘোড়ায় চড়ে আগেকার দিনে রাজারা যুদ্ধে যেত, ঠিক সেই রকম ভঙ্গিতে এখানে দেবী, মানে এটাকে বলা হয় দাবা ঘোড়া বা নরসিংহ, তার পিঠে আসীন রয়েছে। মূলত 1752 থেকে 56 সালের মধ্যে এই পুজোর সূচনা কৃষ্ণনগর রাজবাড়িতে। মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরেই এই পুজোর সূচনা বা প্রচলন হয়েছিল কৃষ্ণনগরে। উৎপত্তি বলতে আগে ছিল, কিন্তু কথা হচ্ছে প্রচলন, যেটা ব্যাপক হারে প্রচলন বা প্রসার ঘটেছে কৃষ্ণনগর থেকে। আচ্ছা, আমার চ্যানেলে হয়তো অনেক দর্শনার্থী জানে না এই পুজোর ইতিহাসটা। আপনি যেহেতু একজন শিক্ষক, আপনি হয়তো ভালো করে বলতে পারবেন। পুজোর ইতিহাস বলতে কি, নদিয়ারাজ যখন ফিরছিলেন কারাগার থেকে মুক্ত হয়ে, তখন দেখলেন যে শারদোৎসব মানে দুর্গাপুজো হয়ে গিয়েছে। তিনি দশমীর দিন যখন ব্যাপারটা জানলেন, মুষড়ে পড়লেন যে আমি মায়ের পায়ে পুষ্পাঞ্জলি প্রদান করতে পারলাম না। সেই রাতেই তিনি স্বপ্ন দেখেন, পরের শুক্লপক্ষের নবমী তিথিতে, অর্থাৎ 1 মাসের মাথায় একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী, পূর্বাহ্ন, মধ্যাহ্ন এবং অপরাহ্ন এই 3 ভাগে পুজো করলে দুর্গাপুজোর সমফল পাওয়া যাবে। সেই সূত্র ধরে তারপর রাজপণ্ডিতদের সঙ্গে পরামর্শ চলে, পরামর্শের পর তারপরে এই আজকের দিনে এই একদিনে 3টে পুজো হয়। আগামীকাল হবে দশমী পুজো। আচ্ছা, আর মায়ের নিরঞ্জনের ব্যাপারটা? নিরঞ্জনের ব্যাপারটা আগে তো জলঙ্গিত হতো অনেক আগে, তারপরে এখন হয় আপনার এই রাজবাড়ির দিঘিতেই বিসর্জন হয়। আচ্ছা, রাজবাড়ির দিঘি বেশ লম্বা। রাজবাড়ির দিঘিটা আমরা দেখেছি। সূর্য ডোবার আগের মুহূর্তে বিসর্জনটা হয়ে যাবে। এটা দশমীর পরের দিন? না, কালকে দশমী, কালকেই বিসর্জনটা হবে। কাল দশমী, কালই বিসর্জন। সূর্য ডোবার ঠিক প্রাক মুহূর্তেই মায়ের নিরঞ্জন হয়ে থাকে। আর এই পুজোতে যে বর্তমান রাজা মহাশয় যিনি রয়েছেন, তিনি আসছেন? তিনি তো এখানে এসেছেন, আছেনই। আচ্ছা, সৌমিশচন্দ্র রায় মহাশয় উনি আছেন। এখন বয়োবৃদ্ধ তো, সেই হিসাবে ভেতরেই আছেন উনি বাড়িতেই। আচ্ছা, এবং তার অর্ধাঙ্গিনী যিনি রানীমা ছিলেন, তিনি এসছিলেন, আবার আসবেন। 1952 সাল পর্যন্ত উনি শিবনিবাসে ছিলেন। শিবনিবাস দ্বিতীয় রাজধানী কৃষ্ণনগরের। আচ্ছা আচ্ছা, উনি ছিলেন। এই 52 থেকে 54 থেকে 56 সালের মধ্যে এই পুজোর সূচনা। আচ্ছা, 1752 থেকে 56 সাল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনাদের আরেকটি বিশেষ জিনিস দেখাবো, যেটা হচ্ছে বলি। সেই জায়গায় কিন্তু তারা ফল বলি দেয়। তো সেই প্রথা এখনও তারা চালিয়ে আসছে ফলের মাধ্যমে। তো যেমনটা ওনার মুখ থেকে শুনলেন যে ওই বলির প্রথা কিন্তু তিনি সম্পূর্ণ করবেন, এবং ওখানে দেখতে পাচ্ছেন আখ রয়েছে, চাল কুমড়ো রয়েছে এবং কলাও রয়েছে। তো সমস্তটা কিন্তু এ পাশে নিয়ে আসবে এবং এর ওপরেই কিন্তু সেই বলিটা সম্পূর্ণ হবে।
ভং বিশ্বকর্মণি নমঃ অধিপতি দেবায় ভং বিশ্বকর্ম নমঃ সম্প্রদানায় নমঃ খর্গ ওম দুং জগদ্ধাত্রী দুর্গা ওম বিদ্যামি সকামা ও गंधपुष्पेताभ्यगन्धादिभ्यो नमः इति गन्धपुष्पेतादधीपतिदेवाय श्रीविष्णवे नमः सम्प्रदान्यै ॐ नमः गुरुदेव তো আরও দেখুন এই মায়ের প্রতিমার সামনে কিন্তু আমাদের কৃষ্ণনগরের রানীমাও পৌঁছে গেছেন। তো রানীমা আসছেন তার বাড়ির সমস্ত সদস্যকে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের যে শাড়ি পরে আছে, তিনি আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ির রানীমা। তো এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে এই কৃষ্ণনগরের যে রানীমা, বর্তমানে যে রানীমা তিনি। তো তার কাছে যাব, তো সমস্ত কিছুই তার মুখ থেকে শুনে নেব এই পুজোর ব্যাপারে, সংক্ষেপেই শুনে নেব, বেশি টাইমও নষ্ট করব না তার। তো যাই হোক, তাকে প্রথমেই জানাই আমাদের চ্যানেলে সাগর আমন্ত্রণ এবং নমস্কার আমাদের তরফ থেকে আপনাকে। রানীমা, এই আমার অনেক ভালোবাসা রইল, অনেক শুভেচ্ছা রইল, অনেক অভিনন্দন রইল। আচ্ছা রানীমা, এইটুকু মায়ের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করি সবাই আনন্দে থাকুন, সবাই সুস্থ থাকুন। আচ্ছা রানীমা, আপনার কাছে একটু জেনে নেব এই পুজোর ব্যাপারে। আমরা নদিয়ারই বাসিন্দা, কৃষ্ণনগরে আসলাম এই পুজোর ইতিহাসটা জানতে এবং আপনার সাথেও সাক্ষাৎ করতে। তো দর্শনার্থীরা আপনার মুখ থেকে শুনতে চায় এই পুজোর ছোট্ট ইতিহাস। ইতিহাস আমার মনে হয় না আমায় নতুন করে বলতে হবে, তাও খুব সংক্ষেপে বলছি। মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই জগদ্ধাত্রী পুজোর সূচনা, এবং মহারাজা কৃষ্ণচন্দ্র কারারুদ্ধ ছিলেন বঙ্গেশ্বরের
কি বলবো, কারাগারে। খুব লজ্জার ব্যাপার যে ওনাকে ফলস চার্জে, তখনকার দিনে বর্গীদের উৎপাত ছিল বা মানে অন্য জাতিদের উৎপাত ছিল, ধর্মান্তরিত করার ব্যাপার ছিল, চাপ ছিল প্রচুর। তাই জন্য একটা ফলস আরোপ লাগিয়ে 12 লক্ষ টাকা তখনকার দিনে উনি সেই চার্জে ফেঁসে গিয়ে মানে ওনাকে মানে কারারুদ্ধ করা হয়। এবং ইন্দ্রনারায়ণ চৌধুরী ওনার হিতাকাঙ্ক্ষী ছিলেন এবং কৃষ্ণনগরবাসী, নদিয়াবাসী, যেহেতু মহারাজা কৃষ্ণচন্দ্র খুব দয়াল মনের ছিলেন, সবাইকে পরিবার ভাবতেন, তো সবাই হেল্প করে তখনকার দিনে 12 লক্ষ টাকা উঠিয়ে ওনাকে ছাড়িয়ে এনেছিলেন। এবং যখন জলপথে আসছেন তখন এই মা স্বপ্ন দেন যে তুমি মন খারাপ করো না, তুমি জানবে যে তুমি যদি পরের মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে আমার এই রূপে পুজো করো, তুমি কিন্তু দুর্গার মাকেই পুজো করবে। এবং সেই মা হচ্ছেন ইনি যার বর্ণনা পুরাণে পাওয়া যায়। এবং উনি রক্তবর্ণা, উনি চতুষ্ভুজা, এক পা ভাঁজ করা, এক পা ঝোলানো, এবং কুমারী রূপিণী। এবং আমাদের পুজোটা তন্ত্রমতে হয়, আমিষ ভোগ হয় এবং সেই থেকেই চলছে। আচ্ছা রানীমা, আরেকটু জিজ্ঞাসা করে নেব, এই যে ঘোড়াটা, আমরা তো জানি জগদ্ধাত্রী মায়ের বাহন সিংহ, সিংহের পিঠে বসে মা তো আসলে দুর্গা। আচ্ছা, জগদ্ধাত্রী আর একটা নাম। আচ্ছা, কিন্তু দুর্গার বাহনও কিন্তু সিংহ। আচ্ছা, তো সেটা হচ্ছে, যেহেতু এটা বহু পুরনো একটা মূর্তির আমরা ছবি দেখতে পাচ্ছি, পুরাণে যেটা উল্লেখ আছে, তখন দাবার ঘোড়া হিসেবে সিংহকে ব্যাখ্যা করা হয়েছে, সেই জন্যে ঘটক রূপী। আচ্ছা আচ্ছা। আর ঘোড়ার পায়ে তো খুর থাকে, কিন্তু এখানে ঘোড়ার পায়ে মানুষের পায়ের মতো, মানুষের হাতের মতো ঘোড়ার হাত, তো এটা কি স্বপ্নাদেশেই ছিল? যা ছিল সেই মতোই চলছে, সেই মতোই চলছে, কারণ আমাদের তো সাহস হবে না পাল্টানো, এবং বড় ছোট কিছুই আমরা করতে পারবো না। আমাদের সেই মাপেই করতে হবে, সেই রূপেই করতে হবে। আচ্ছা রানীমা, অনেক দর্শকের একটা ইচ্ছে থাকে যে নদিয়ার বুকে যেহেতু রাজার বাড়ি রয়েছে, রাজবাড়ি রয়েছে, তারা কি প্রবেশ করতে তো পারে না সচরাচর সব সময়। এই যে যেমন আজকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ঠাকুর দালান খোলা আছে, তো এমন কি বছরের কোনো বিশেষ দিন আছে যেটা দর্শনার্থীরা বা দর্শকেরা এসে সমস্ত রাজবাড়ির সম্পর্কে একটু জানতে পারবে, দেখতে পারবে? আপনাকে একটা কথা বুঝতে হবে, এটা আমাদের বসত বাড়ি, আমরা এখানে থাকি, সেটা আমি কি করে খুলে দেবো? আচ্ছা আচ্ছা, আপনি আপনার বাড়ি খুলে দিতে পারবেন? না না না, একদমই না। আচ্ছা, এইটা কন্ট্রোভার্সি হয়তো অনেক দূর অবধি যাবে, তো সেই বিষয়ে আর যাচ্ছি না। আমরা থাকি, আচ্ছা আচ্ছা, ফলে এটা একটা রেসিডেন্স, আচ্ছা, ফলে এটা খোলা অসম্ভব। আর রাজামশাইয়ের বা বিগত যত রাজামশাই ছিলেন তাদের ব্যবহারের অ্যান্টিক জিনিসগুলো এখানে রয়েছে। এরকম কি আরও আদার্স কোনো মিউজিয়াম রয়েছে যেখানে এই কৃষ্ণনগর, নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজার সমস্ত আসবাবপত্র আর আদার্স কোথাও যা আছে আপনাদের বাড়িতে, এবং এই যে দালানের ভেতরে সমস্তটা? অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, স্বয়ং মা জগদ্ধাত্রী, সত্যি সুন্দর ছিল এই বসে। থ্যাংক ইউ। রাজুভাই হাত দাও, আপনার সাথে সবাই রাজ্য শান্তিতে থাকুক। আমি ভাবতেও পারিনি যে এতটা কাছ থেকে রাজবাড়ির পুজো আমি আপনাদের দেখাবো। যাই হোক, ভাগ্য সাথ দিয়েছে, যার কারণে এতটা কাছ থেকে আমি আপনাদের দেখাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আপনারা আরেকটা জিনিস জানতে পারলেন যে নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজবাড়ির যত আসবাবপত্র রয়েছে, অ্যান্টিক জিনিস রয়েছে,
সেগুলো কিন্তু মিউজিয়ামে নেই, সেগুলো সমস্ত কিছুই এই রাজবাড়িতেই রয়েছে। এবং এই যে বছরের কয়েকটা দিন, যেই দিনে রাজবাড়ি খুলে দেওয়া হয়, রাজবাড়ি পুরোটা খুলে দেওয়া হয় না, রাজবাড়ির কিছুটা অংশ খুলে দেওয়া হয়, যেমন এই ঠাকুর দালান যেখানে জগদ্ধাত্রী পুজো হয়, তো এখানেই কিন্তু আপনারা সেই সমস্ত অ্যান্টিক জিনিস দেখতে পারবেন। আসলে অবশ্যই দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। ভেতরে যদি ঢুকতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। দারুণ অনুভূতি হলো আমার ভেতরে গিয়ে, সম্পূর্ণটা আপনাদের কাছ থেকে দেখালাম, আমিও খুশি, আশা করি আপনারাও খুশি হয়েছেন। যদি ভালো লাগে তাহলে নিচে তো লাইকের বাটনটা রয়েছে, অবশ্যই প্রেস করুন। আমি জানি না রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো এর আগে এতটা কাছ থেকে কেউ দেখিয়েছি কিনা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি সম্রাট আর আমি কেয়া। তো আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।